প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ কর বিধি বইয়ের ভাড়া হতে আয় বা গৃহসম্পত্তি খাতে আয় কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা প্রথমে যে অঙ্কটা দেখতেছি এটা ন্যাশনাল ইউনিভার্সিটির পাস কোর্স 2021 সালে এসেছে। আমরা যে অঙ্কটা শুরু থেকে পড়ার চেষ্টা করি। বলছে জনাব শাকিব আল হাসান একটি দ্বিতলা বিশিষ্ট বাড়ির মালিক। তিনি বাসার নিচতলা বসবাস করে এবং দ্বিতীয় তলায় 60,000 টাকায় ভাড়া দেন। বাড়িটির পুরো মূল্য 14 লাখ টাকা। সংশ্লিষ্ট বছরে জনাব সাকিব আল হাসানের খরচসমূহ ছিল নিম্নরূপ। এবং গৃহসম্পত্তি খাতে জনাব সাকিব আল হাসানের 2023-24 আয় বর্ষে মোট আয় নির্ণয় করো। তাহলে আমরা করদাতা জনাব সাকিব আল হাসান, করবর্ষ 2024-25 এবং আয় বর্ষ 23-24। আমরা আগেও বলেছি যে যেটা আয় বর্ষ থাকে সেটা চেয়ে করবর্ষ 1 বছর বেশি হয়। তাহলে আমরা লিখলাম যে ভাড়া হতে মোট আয় নির্ণয়। তো প্রথমেই ভাড়া হতে আয় 35 থেকে 39 লিখবো এবং ক নাম্বার দিয়ে লিখবো হচ্ছে গৃহসম্পত্তি মোট ভাড়া মূল্য। এরপর খ নাম্বার দিয়ে লিখবো যে খ নাম্বারের প্রথম সরে অ দিয়ে লিখবো গৃহসম্পত্তি হতে অর্জিত ভাড়ার পরিমাণ। তাহলে আমরা দেখেছি যে 60,000 টাকায় ভাড়া দেয় প্রতি মাসে, তাহলে 12 মাসে আমাদের আসে 7,20,000 টাকা। এবার গৃহসম্পত্তির বার্ষিক মূল্য বা পুরো মূল্য যেটাই বলেন সেটা হচ্ছে আমাদের পুরো মূল্য ছিল 14 লাখ টাকা, কিন্তু যেহেতু দুই তলার একতলার মালিক নিজে বসবাস করে এবং অন্য তলা ভাড়া দিয়েছে, তাই 14 লাখ টাকার আসলে অর্ধেক আমাদের হচ্ছে পুরো মূল্য হবে। তো 14 লাখ টাকার অর্ধেক আমরা দিলাম 7 লাখ টাকা এবং সরে অ এবং সরে এর মধ্যে যাহা অধিক, এই দুটোর মধ্যে সবচেয়ে বড়টা নিব। বড়টা হচ্ছে 7,20,000 টাকা। এবার আমরা গ নাম্বারে লিখবো সমন্বয়যোগ্য অগ্রিম যতটুকু উক্ত আয় বর্ষে সমন্বয়কৃত রয়েছে প্রাপ্ত যে কোনো অঙ্ক সুবিধার অর্থমূল্য খ গ উল্লিখিত অঙ্কের অতিরিক্ত। এগুলো আসলে কিছুই থাকে না, এগুলো লেখার প্রয়োজন তাই লিখি, কিন্তু এটা মাঝে মাঝে থাকে। গৃহসম্পত্তি ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যে কোনো প্রকার সার্ভিস চার্জ, মানে ভাড়াটিয়া কোনো কিছু দিলেই টাকার সাথে সমন্বয় করতে হয়। আর যেহেতু আমাদের ভাড়াটিয়া কোনো কিছু দেয়নি, এই জন্য এটাও প্রয়োজন নেই। তাহলে আমাদের আসলে 7,20,000 টাকা এটা আমরা এই পাশে নিয়ে নিলাম। এরপর আমরা 6 নম্বর দেখব শূন্যতা ভাতা। ম্যাক্সিমাম অঙ্কে শূন্যতা ভাতা থাকে। তো এটা আমরা একটু উপরে দেখে নিই যে শূন্যতা ভাতা আছে কিনা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়িটি 2 মাস খালি ছিল, যার বিপরীতে বিদ্যুৎ বিলের কপি রয়েছে, মানে এই বাড়িটি 2 মাস খালি ছিল। তাহলে 2 মাস খালি থাকলে আমরা শূন্যতা ভাতা 2 মাস দেখাই দিব। কিভাবে দেখাবো একটু চলেন দেখি। সেটা হচ্ছে 7,20,000-কে 12 দিয়ে ভাগ দিব এবং 2 দিয়ে গুণ দেবো। যেহেতু 2 মাস খালি ছিল, যদি 1 মাস খালি থাকতো 1 দিয়ে গুণ দিতাম। তাহলে 1,20,000। এরপর আমরা গৃহ সম্পত্তির মূল্য যেটা নির্ণয় করার জন্য লিখেছিলাম ক নাম্বারের উপরে এইটা। তো আমরা এটা কিভাবে নির্ণয় করবো আমি একটু দেখি। সেটা হচ্ছে খ গ, মানে ক গ ঘ ও ম এই সব কটাকে যোগ করব এবং 6 নাম্বারটা কি করব, বিয়োগ করব। তো আমরা 6 নাম্বারটাকে বিয়োগ করব। বিয়োগ করার পরে আমাদের আসে 6 লাখ টাকা। এর পরবর্তীতে আমরা বাদ দিব অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ, মানে এখান থেকে আসলে কি কি বাদ যাবে। তো প্রথমেই বাদ যাবে হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এই 6 লাখের কত পার্সেন্ট, 25%, মানে যে উদ্দেশ্যে ভাড়া দিলে 30%, যেহেতু এমনি ভাড়া দিয়েছে, তাহলে আমরা নিলাম 1,50,000 টাকা। এরপর চলেন উপরে দেখি কি আছে। তো গৃহ নির্মাণের সুদ আছে 30,000 টাকা, বীমা প্রিমিয়াম আছে 25,000 টাকা। তা আমরা একটু নেই যে গৃহ নির্মাণের সুদ 30,000-কে 2 দিয়ে ভাগ দিয়ে নিতে হবে। কেন 2 দিয়ে ভাগ দেবো, কারণ অর্ধেক মালিক নিজেই বসবাস করে এবং অর্ধেক ভাড়া দিয়েছে। এবং বীমা প্রিমিয়াম 25,000 ছিল, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে নিলাম। এখন কথা হচ্ছে আমরা এই তিনটাকে যোগ দিলাম। যোগ দেওয়ার পর আমাদের আসলে 1,70,500, যেটা উপরে 6 লাখ থেকে যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের ভাড়া হতে নিট আয় চলে আসবে, যেটা 4,22,500 টাকা। এখন কথা হচ্ছে আমরা কিছু কিছু জিনিস নিলাম না। তো এটা কেন নিলাম না আমরা একটু দেখি। আমি যে খরচগুলো এইমাত্র পাশে লিখেছি, এই যে এইগুলা, তো এইগুলা হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ যে আমরা 25% নিলাম, তার ভিতর অলরেডি ইনক্লুডেড আছে। তাই এগুলো যদি আবার নতুন করে লেখা থাকে, এগুলো লেখার প্রয়োজন নাই। তো প্রথমে আমরা দেখি যে মেরামত এখানে ছিল, তাই মেরামতটা আমরা এখানে দেখাই নেই, 1,70,000 টাকা। তারপর আবার এখানে আইন খরচ আছে, দেখেন আইন খরচটা আমরা দেখাই নেই। তারপর বিদ্যুৎ খরচ আছে, এই যে বিদ্যুৎ খরচ আছে, এই জন্য বিদ্যুৎ খরচটা আমরা দেখাই নেই। তারপর হচ্ছে ভাড়া আদায় খরচ। তো এখানে যদি দেখি যে এই যে আদায় খরচ, এই জন্য আমরা এটা এখানে দেখাই নেই। মানে আইন খরচও আছে, এই যে আইন খরচ, এই জন্য উপরেরটা আমরা এখানে দেখাই নেই। এই ছিল অঙ্কের সমাধান। চলুন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট 2021 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করি। তো শুরু থেকেই যদি আমরা অঙ্কটা পড়ি, যে জনাব সুলতান ঢাকায় মোহাম্মদপুরে একটি দোতলা বাড়ির মালিক। তিনি বাড়ির একতলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অপরতলা মাসিক 25,000 টাকায় ভাড়া দেন। বাড়িটির পৌর মূল্য হচ্ছে 5 লাখ টাকা। সংশ্লিষ্ট আয় বছরে জনাব সুলতানের খরচ সমূহ নিম্নরূপ। নিচে খরচগুলো দেওয়া আছে। তা আমরা দেখি 2023-24 আয় বছরে জনাব সুলতানের ভাড়া হতে মোট আয় নির্ণয় করো। তো আমরা যদি করদাতা জনাব সুলতান, যেহেতু কর বর্ষ আয় বর্ষ, আমরা আয় বর্ষ থেকে কর বর্ষ 1 বছর বেশি লিখব। ভাড়া হতে মোট আয় নির্ণয়। তো আমরা ভাড়া হতে আয় এটা লিখলাম এবং বরাবর মতে ক নাম্বার দিয়ে লিখব গৃহ সম্পত্তির ক্ষেত্রে মোট ভাড়া মূল্য এবং খ নাম্বার দিয়ে প্রথম সরেয়া গৃহ সম্পত্তির অর্জিত ভাড়ার পরিমাণ। আমরা দেখতে পাচ্ছি সে কত টাকায় ভাড়া দিয়েছে, 25,000 টাকা। তাহলে 25,000 গুণ কত, 12। তাহলে আমরা 3 লাখ টাকা দেখালাম এবং সরে আ দিয়ে লেখাবো হচ্ছে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য, যেটা পুরো মূল্য আর কি। তাহলে আমরা পুরো মূল্য দেখতে পাচ্ছি যে এখানে পুরো মূল্য দেওয়া আছে 5 লাখ টাকা। তো আমরা সেটা দেখাবো যে 5 লাখ ভাগ 2। কেন ভাগ 2? কারণ আমরা জানি যে অর্ধেক সে ভাড়া দিয়ে দিয়েছে আর অর্ধেক সে নিজে বসবাস করে। তাহলে আমরা সরে অ এবং সরের মধ্যে যাহা অধিক সেটাই, তাহলে বড় হচ্ছে 3 লাখ টাকা নিলাম। এরপর আমরা উপরে যে অঙ্কটা করেছি যে গ সমন্বয়যোগ্য যে অগ্রিমত ঘ নাম্বার, এগুলো লেখার প্রয়োজন, তাই আপনারা একটু কষ্ট করে এগুলো একটু আয়ত্ত করে নেবেন যাতে আপনারা সহজে লিখতে পারেন। তো এগুলো আসলে অঙ্কে তেমন দেওয়া থাকেই না বললে চলে। তাহলে এই 3 লাখ টাকা আমরা এই পাশে ট্রান্সফার করলাম। অঙ্কে শূন্যতা ভাতাটা থাকে, শূন্যতা ভাতা থাকে। তো আমরা দেখি যে শূন্যতা ভাতা কোথায়। এই যে এখানে যদি 7 নাম্বার দেখি, বাড়িটি 2 মাস খালি ছিল, যার বিপরীতে বিদ্যুৎ বিলের কপি রয়েছে। বিদ্যুৎ বিলের কপি থাকলে অবশ্যই এটা সমন্বয় করতে হবে। তো আমরা দেখলাম যে কিভাবে করব আমরা এটা। সেটা হচ্ছে আমরা এই 3 লাখকে 12 দিয়ে ভাগ দিব। এখানে এরা 25,000 দিয়ে গুণ দিয়েছে, কারণ প্রতি মাসে ভাড়া 25,000। আপনারা এই কাজটা করবেন না। আপনারা করবেন হচ্ছে এই 3 লাখ টাকা 12 দিয়ে ভাগ দিবেন এবং 2 দিয়ে গুণ দিবেন। তাহলে হয় 50,000 টাকা। এবার গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য আমরা দেখলাম যে কত। এটা কিভাবে করে যে এই খ নাম্বার, গ, ঘ, ও, ম এই কটাকে যোগ করা হয় এবং চ নাম্বারটাকে বাদ দেওয়া হয়। তাহলে বাদ দেওয়ার পর আমরা পেলাম হচ্ছে 2,50,000 টাকা। এর পরবর্তীতে আমরা কি করব, অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ দেখব। তাহলে প্রথমে আমরা নিব মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এই 2.5 লাখের 25%। এটা আমরা সর্বদা 25% নিব। যদি বাণিজ্যিক খাতে ভাড়া দেয় তাহলে 30% নিব। এরপর চলেন অঙ্কে দেখি কি আছে। তো প্রথমে দেখি বিমা প্রিমিয়াম আছে 25,000 টাকা, গৃহ নির্মাণের সুদ আছে 28,000 টাকা। তাহলে আমরা বিমা প্রিমিয়াম নেই। এই যে বিমা প্রিমিয়াম 25,000 টাকা ভাগ 2 দিয়ে নিলাম। এরপর হচ্ছে কি দেখেছিলাম, গৃহ নির্মাণের সুদ। তাহলে আমরা গৃহ নির্মাণের সুদ 28,000 ছিল, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে নিলাম, কত হয় 14,000 টাকা। এরপর দেখি ভূমির খাজনা আছে, ভূমির খাজনা হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা একটু ভূমির খাজনাটা নেই। এই যে ভূমি রাজস্ব, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে নিব। তারপর যদি দেখি যে অনাদায়ী ভাড়া, অনাদায়ী ভাড়া আছে 15,000 টাকা। তাহলে আমরা অনাদায়ী ভাড়াটা নিলাম 15,000 টাকা। এটাকে কখনো 2 দিয়ে ভাগ দিয়ে নেওয়া যাবে না, কারণ অনাদায়ী ভাড়া তো আসলে ভাড়াই আমি পাইনি, এটা তো 2 দিয়ে ভাগ দিলে বিভাজন হয়ে গেল। এটা একটু খেয়াল রাখতে হবে যে অনাদায়ী ভাড়াটা যেহেতু আমরা পাইনি, এটা 2 দিয়ে ভাগ দিয়ে নেওয়ার প্রয়োজন নাই। তো এইগুলো আমরা সবগুলো যদি যোগ দিই, যোগ দেওয়ার পরে উপর থেকে বাদ দিলে সাধারণ ভাড়া থেকে নিটা এটা চলে আসবে 1,41,000 1,41,000 টাকা। এখন আমরা দেখি যে কি কি আমরা নিতে পারিনি। কারণ আমরা নিতে পারি নাই কেন সেটাও আমরা জানি যে না নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমাদের মেরামত ও রক্ষণাবেক্ষণের ভিতরে অলরেডি কিছু খরচ ইনক্লুডেড থাকে, এই জন্য আমরা নেই না। যেমন এই যে এই জিনিসগুলো আছে, এই জন্য আমরা দেখাই না। তো এর মধ্যে মেরামত খরচটা এটি আমরা দেখাইনি এবং ভাড়া আদায় খরচ এটা মেরামত ও রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত, তাই আমরা দেখাইনি। চলেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন। তো এখন যদি আমরা ন্যাশনাল ইনস্টিটিউট সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং 2021 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করি। জনাব জাহাঙ্গীর আলমের একটি বাড়ি আছে। বাড়িটির অর্ধেক বার্ষিক 1,80,000 টাকা ভাড়া দিয়েছেন, বাকি অর্ধেকে তিনি নিজে বসবাস করেন। বাড়িটির পুরো মূল্য 2,40,000 টাকা। বাড়ির সংক্রান্ত খরচাবলী নিম্নরূপ। বাড়িটি 2023-24 আয় বর্ষে জাহাঙ্গীর আলমের গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করে। তাহলে এটা যদি আমরা সমাধান করি, প্রথমে আমরা করদাতা লিখলাম ইটিআই কর অঞ্চল, কর বর্ষ আয় বর্ষ, এটা বিগত অঙ্কে আপনারা বুঝতে পারছেন। তো এগুলো নতুন করে আর আমি আলোচনা করলাম না, আমি ডাইরেক্ট অঙ্কে চলে গেলাম। তো ক নম্বরে গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য লিখলাম, সরেওয়া দিয়ে গৃহ সম্পত্তি অর্জিত ভাড়ার পরিমাণ
কত আমরা একটু দেখি, যে সে 1,80,000 টাকা বার্ষিক। এখানে কিন্তু মাসের কথা উল্লেখ নেই, আপনারা এটা খেয়াল রাখবেন যে বার্ষিক বললে আমরা বার্ষিক যে টাকাটা পাই সেটাই লিখে দেবো। তবে বার্ষিক আমরা পেয়েছি 1,80,000, সেটাই লিখে দিলাম। এরপর বার্ষিক মূল্য লিখবো, যেটা হচ্ছে পৌর মূল্য। তাহলে মালিক যেহেতু অর্ধেকে বসবাস করে, তো পৌর মূল্য অর্ধেক যাবে। তাহলে পৌর মূল্যটা হচ্ছে 2,40,000 টাকা। তাহলে আমরা 2,40,000 টাকার অর্ধেক নিলাম, 1,20,000 টাকা। তারপর সরেয়া এবং সরেয়ার মধ্যে যেটা অধিক, তাহলে 1,80,000 টাকাই সবচেয়ে বেশি, সেটাই নিলাম। এরপর উপরের যে অঙ্কগুলো আমরা আলোচনা করেছি, যে এইগুলা লেখার পর্যন্ত আপনারা লিখে দিবেন এবং আয়ত্ত করবেন বাসায়। তো আমি নতুন করে আর আলোচনা করলাম না। তো আমরা এখানে 1,80,000 টাকা এই পাশে ট্রান্সফার করে নিলাম। এরপর বলবো যে শূন্যতা ভাতা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। শূন্যতা ভাতা ম্যাক্সিমাম অঙ্কেই থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়িটি ভাড়াটিয়ার অংশ 2 মাস খালি ছিল, যার বিপরীতে বিদ্যুৎ বিলের কপি রয়েছে। তাহলে 100% দেখাতে হবে। তাহলে আমরা কি করবো, 1,80,000 টাকা 12 দিয়ে ভাগ দেবো এবং 2 দিয়ে গুণ দেবো। তাহলে আমরা এটা এখানে নিলাম। এবং গৃহসম্পত্তি মোট ভাড়া মূল্য এটা কিভাবে নিতে হয় উপরের অঙ্কে আমরা আলোচনা করেছি। এরপর আমরা কি করব, অনুমোদনযোগ্য বিয়োজনসমূহ। তাহলে বিয়োজনসমূহ আমরা একটু দেখি। যে প্রথমে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ নেব 25%, তাহলে 1,50,000 টাকার 25% আমরা নিলাম, 37,500। এরপর দেখি কি আছে, ভূমির খাজনা আছে। ভূমির খাজনা কত, 3,000 টাকা। তো আমরা ভূমির খাজনা এটা 2 দিয়ে ভাগ দিয়ে নিব, 3,000 টাকার অর্ধেক 1,500। তারপর হচ্ছে গৃহ নির্মাণের সুদ 1,400 এবং বীমা প্রিমিয়াম আছে 1,200 টাকা। তো আমরা গৃহ নির্মাণের সুদ এবং প্রিমিয়াম তার অর্ধেক অর্ধেক এখানে নিলাম। নেওয়ার পর 600 এবং 700 হলো। তাহলে মোট অনুমোদনযোগ্য বিয়োজন, মানে এগুলো এই চারটাকে যদি আমরা যোগ করি, যেটা হয় সেটা আমরা দেখাবো। তো আমরা যদি এগুলোকে বাদ দিই, বাদ দেওয়ার পরে আমরা 1,09,700 টাকা আসলে পাবো। যেহেতু এই কটাকে যোগ দিলে 40,300 হয়। তাইলে আমরা ভাড়া হতে নিয়ে এটা এখান থেকে পেয়ে গেলাম। এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছে। পরবর্তী অঙ্কের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এবং পরবর্তী ক্লাসের জন্য। আর কোনো অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।